My dear learners, take my congratulations. I hope you are well by the grace of Allah, and I am also well by the grace of Allah. Now I am taking your English second paper class. My topic is voice. Last class I took the first chapter of voice, that is first portion of voice, and today I am going to take last portion of voice. প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে ভয়েসের শেষ অংশ নিতে যাচ্ছি খুলনা অনলাইন স্কুলের মাধ্যম দিয়ে। তো প্রথমেই কংগ্রাচুলেশন জানাচ্ছি খুলনা অনলাইনের যে সমস্ত কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ আছেন, তাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা এতদিন টেন্সের ভয়েস করেছি। তো টেন্সের ভয়েস করতে যে একটা জিনিস শিখেছি যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই প্রিপোজিশন হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। আমরা গতদিন কিছুটা ইম্পারেটিভ বাক্যের ভয়েস কিভাবে করা সম্ভব সেটাও দেখেছি। আমি আজকে ইম্পারেটিভ বাক্যের ভয়েসটা আবার রিভাইজ দেব। রিভাইজ দিয়েই আমি ভয়েসের নেক্সট অংশগুলো এক এক করার চেষ্টা করতে যাচ্ছি। তোমরা যারা ইতিমধ্যেই আমার সাথে সংযোগ স্থাপন করেছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা এখনও আসনি তাদেরকে তোমরা শেয়ারের মাধ্যম দিয়ে জানিয়ে দাও, যাতে করে তারা আমার এই গুরুত্বপূর্ণ ভয়েস ক্লাসটা অংশগ্রহণ করতে পারে এবং তারাও বুঝতে পারবে, জানতে পারবে এবং আমারও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি ইম্পারেটিভ বাক্যের ভয়েস করতে যাচ্ছি। ইম্পারেটিভ বাক্য মূলত কি? ইম্পারেটিভ বাক্য হচ্ছে যে বাক্য দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ বাক্য বা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। ইট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। হুইচ সেন্টেন্স ইজ গিভেন order, advice, request, warn, etc. is called imperative sentence. The imperative sentence যেমন do the work, do the work. imperative sentence এর শুরু থেকেই ভয়েস করতে হলে প্রথমেই let ব্যবহার করতে হয়। let, তারপর সেই একই নিয়ম, অবজেক্ট সাবজেক্ট হবে, লেট বি ওয়ার্ক। তারপরে নিয়ম অনুসারে বি ব্যবহৃত হবে, বি। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্য পড়েছিলাম গত ক্লাসে। যে ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে যে দুই ধরনের। একটা হচ্ছে ইম্পারেটিভ বাক্যের কর্তা যখন, অর্থাৎ ইম্পারেটিভ বাক্যের সাবজেক্ট যখন ফার্স্ট পারসন হবে তখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হবে তখন বাক্যটা লেট দ্বারা শুরু হবে। আর ইম্পারেটিভ বাক্যের কর্তা যখন সেকেন্ড পারসন হবে তখন উহা অনুচ্চারিত থাকবে। তো এই বাক্যের কর্তা হচ্ছে সেকেন্ড পারসন, সেই কারণে অনুচ্চারিত রয়েছে। আর এই ভয়েস করতে হলে এই জন্যই আমরা ব্র্যাকেটের ভিতরে বাই ইউ ব্যবহার করব। বাই ইউ ব্যবহার করব। যদি কেউ মনে করে যে না আমি বাই ইউ ব্যবহার করবো না, তাও কারেক্ট হবে। আমি আরেকটা উদাহরণ দেব ইম্পারেটিভ বাক্যের। লেট মি ডু ইট। আমি বলেছি যে ইম্পারেটিভ বাক্যের বৈশিষ্ট্য অনুসারে এই বাক্যের কর্তা ফার্স্ট পারসন, সেই কারণে লেট দিয়ে শুরু হয়েছে এবং ফার্স্ট পারসন আই এর অবজেক্ট ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েস নয়, খেয়াল রাখতে হবে। এটা অ্যাক্টিভ ভয়েস। এর প্যাসিভ ভয়েস করতে হলে
প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমেই লেট ব্যবহৃত হবে, লেট আছে লেট দিয়ে ব্যবহৃত হবে। তারপরে অবজেক্ট লেট ইট, তারপরে বি, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডান, বাই মি। এই বাই মি আমরা আর ব্র্যাকেটে দেব না, আমরা বাই মি ব্র্যাকেটে দেব না এই কারণেই যে এখানে সরাসরি পার্সন দেওয়া রয়েছে, অর্থাৎ কর্তা দেওয়া রয়েছে, সেই জন্য আমরা বাই মি ব্র্যাকেটের ভিতরে দেব না। এই হচ্ছে যে বাক্যের অর্থাৎ ইম্পারেটিভ বাক্যের ভয়েস। আমি গত তারিখেও করেছি, গত ক্লাসেও আমি এই ক্লাসটা নিয়েছি, আমি সেটা তার রিভাইজ দিলাম। এবার আমি যাব যে আমরা এতদিন যেগুলো ভয়েস করেছি, 12টা টেন্সের ভয়েস করেছি, ইম্পারেটিভ বাক্যের ভয়েস করেছি, মূলত সব ভয়েসগুলোই আমরা দেখেছি যে বাই রহিম, বাই করিম, বাই মি, বাই হি, বাই হিম, বাই হার, বাই ছাড়া আমরা করতে পারি না। কিন্তু ভয়েসে একটা নিয়ম আছে যে অনেক সময় বাইয়ের পরিবর্তে টু, অ্যাট এবং উইথ ব্যবহার করা যায়। তো কখন সে বাইয়ের পরিবর্তে টু, অ্যাট, উইথ ব্যবহার করা যায় আমরা একটু দেখে নেব। যেমন আই নো ইউ, আমি তোমাকে জানি, অর্থাৎ বাক্যের মধ্যে সেন্টেন্সের ভিতরে when the word no is in the sentence, অর্থাৎ যখন সেন্টেন্সের ভিতরে নো থাকবে তখন আমরা বায়ের পরিবর্তে টু ব্যবহার করতে পারি। নো থাকবে বায়ের পরিবর্তে টু ব্যবহার করতে পারি। যেমন ইউ আর known, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টু মি। যদি কেউ মনে করে না আমি টু দেবো না, আমি বাই দেবো, তাহলে যদি কারেক্ট হবে। কিন্তু সাধারণত নিয়ম হচ্ছে যে যখন বাক্যের ভিতরে নো শব্দ থাকবে তখন সেই নো শব্দটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তখন আমরা সাধারণত বাই ব্যবহার না করে টু ব্যবহার করা উচিত। আরেকটা আছে যে বাক্যের ভিতরে যদি অবাক হওয়া, বিস্মিত হওয়া কোনো শব্দ থাকে, সেই ক্ষেত্রে বায়ের সাথে বাই ব্যবহার না করে অ্যাট ব্যবহার করতে হবে। কখন অ্যাট ব্যবহার করতে হবে? যখন কোনো বাক্যের ভিতরে অবাক হওয়া বোঝায়, যখন কোনো বাক্য দ্বারা বিস্মিত হওয়া বোঝায়, তখন সেই বায়ের পরিবর্তে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন হি astonished me, সে আমাকে বিস্মিত করল, অর্থাৎ এখানে বিস্মিত হওয়া হচ্ছে। হি astonished me, এখানে আমরা যেটা বাই হওয়ার কথা ছিল আমরা সেই বাইটা ব্যবহার না করে আমরা অ্যাড ব্যবহার করবো। যেমন আই ওয়াজ হবে, কারণ এতে অ্যাস্টোনিশড রয়েছে। আই ওয়াজ অ্যাস্টোনিশড I was astonished at him. আমরা আরেকটা জায়গায় এই বায়ের পরিবর্তে উইথ ব্যবহার করতে পারি কারো আচরণের ক্ষেত্রে। যদি কোনো বাক্যের ভিতরে আচরণগত কোনো শব্দ থেকে থাকে, ক্রিয়া থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা বায়ের পরিবর্তে উইথ ব্যবহার করতে পারি। যেমন হি misbehaved with me, বা misbehaved
এখানে মিসবিহেভ মানে আচরণ। তো আমরা যখন ব্যবহার করব অর্থাৎ ভয়েস করবো তখন হচ্ছে যে এই বাই ব্যবহার না করে আমরা উইথ ব্যবহার করব। যেমন আই ওয়াজ misbehaved with him। এই তিনটে জায়গায় বন্ধুরা বায়ের পরিবর্তে কখনো কখনো টু অর্থাৎ বাক্যের ভিতরে জানা থাকলে, শব্দ থাকলে, নো থাকলে টু, বাক্যের ভিতরে যদি অ্যাস্টনিশটাকে বিস্মিত হওয়া বোঝায়, অবাক হওয়া বোঝায়, সারপ্রাইজড বোঝায় তাহলে অ্যাট, এবং বাক্যের ভিতরে যদি আচরণগত কোনো কারণ থেকে থাকে তাহলে উইথ ব্যবহৃত হবে। বন্ধুরা আমি এবার ভয়েসের একেবারে নতুন নিয়মে যাব। আমরা এত পর্যন্ত এই পর্যন্ত যে সমস্ত ভয়েস করে আসছি সেই সমস্ত ভয়েসে আমরা দেখেছি যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। কিন্তু ভয়েসের ভিতরে কিছু ভয়েস আছে যে ভয়েসগুলোই সাবজেক্ট অবজেক্ট হবে না, অবজেক্ট সাবজেক্ট হবে না। অর্থাৎ সেই ভয়েসগুলো কি? যেমন বাক্যের ভিতরে যখন ফ্যাক্টেটিভ অবজেক্ট থাকবে, রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে, তখন কখনোই অবজেক্ট সাবজেক্ট হবে না এবং সাবজেক্ট অবজেক্ট হবে না। তাহলে যদি তা না হয় তাহলে আমাদের এখন নতুন করে শিখতে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্ট কাকে বলে আর ফ্যাক্টেটিভ অবজেক্ট কাকে বলে। তো আমি প্রথমেই তোমাদেরকে আলোচনা করব যে রিফ্লেক্সিভ অবজেক্ট কি। রিফ্লেক্সিভ ভার্ব বা অবজেক্ট, রিফ্লেক্সিভ অবজেক্ট হচ্ছে সাবজেক্ট যখন নিজেই অবজেক্ট হয় তখন তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলা হয়। অর্থাৎ সাবজেক্ট যখন নিজেই অবজেক্ট হয়, যেমন আই কিল মাইসেলফ, এই মাইসেলফ হচ্ছে রিফ্লেক্সিভ, অর্থাৎ আর রিফ্লেক্সিভ অবজেক্ট। কে করছে? সাবজেক্ট আই। কাকে মারছে? নিজেকে মারছে, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এতদিন যে ভয়েস করে আসছি যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট বাই প্রিপোজিশন, কিন্তু রিফ্লেক্সিভ অবজেক্ট এবং ফ্যাক্টেটিভ অবজেক্টের ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে যে কোয়াজি প্যাসিভ ভয়েস। এই কোয়াজি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কখনো সাবজেক্ট অবজেক্ট হবে না, অবজেক্ট সাবজেক্ট হবে না। তো আমরা পর্যায়ক্রমে দেখি যে আই ওয়াজ killed by self। অর্থাৎ আমি আর বিস্তারিত বলছি যে যখন আমরা দেখতে পাবো যে রিফ্লেক্সিভ অবজেক্ট অর্থাৎ মাই সেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এই শব্দগুলো থাকবে তখন ধরে নিতে হবে যে রিফ্লেক্সিভ অবজেক্ট। আর এই রিফ্লেক্সিভ অবজেক্ট যখন সাবজেক্ট থাকবে তখন কখনোই প্যাসিভ ভয়েসে সেগুলো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। এবার আমরা আসি ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে একই নিয়ম যে ফ্যাক্টেটিভ অবজেক্ট যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন প্যাসিভ ভয়েস করার সময় কখনোই তা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে আমাদের অ্যাট ফার্স্ট উই শুড নো হোয়াট ইজ ফ্যাক্টেটিভ অবজেক্ট। ফ্যাক্টেটিভ অবজেক্ট হচ্ছে বাক্যে অবজেক্ট থাকবে, বাক্যে অবজেক্ট থাকা সত্ত্বেও যখন অন্য ওয়ার্ডের সাহায্যে বাক্যের অর্থ সম্পন্ন করতে হবে তখন তাকে ফ্যাক্টেটিভ অবজেক্ট বলে। বাক্যে অবজেক্ট আছে, যেমন আই মেক হিম, আমি তাকে তৈরি করলাম, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। বাক্যে কিন্তু অবজেক্ট আছে। এই অবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু যখন বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না, অর্থাৎ বাক্যের অর্থ পরিপূর্ণ হবে না, তখন আমাকে আরেকটা শব্দ বসাতে হবে। যখন আমি আরেকটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, যেমন আমার টাকা আছে 99 টাকা আছে, 1 টাকা নেই। এখন আমার এই 1 টাকা যদি 100 টাকা বোঝাতে হয় তাহলে আমাকে 1 টাকা হাওলাত করতে হবে, অথবা 1 টাকা চুরি করতে হবে, অথবা যে কোনোভাবেই হোক এই 1 টাকা আমার জোগাড় করতে হবে। তাহলে কি আমি ওই 1 টাকাকে আমার টাকা বলতে পারছি? ওই 1 টাকার নাম হয় হাওলাতে টাকা হবে, আর না হয় চুরি করা টাকা হবে, না হয় যে কোনো একটা টাকা যেভাবে ম্যানেজ করবো সেই নাম হবে। ঠিক তেমনি করে ফ্যাক্টেটিভ অবজেক্টের ক্ষেত্রেও
বাক্যে অবজেক্ট আছে কিন্তু বাক্যের অর্থ পূরণ হচ্ছে না, তখন আমাদের আরেকটা শব্দ নিতে হবে, যেমন আই মেক হিম টিচার। এই টিচার না বসানো পর্যন্ত এই বাক্যের অর্থ পূরণ হচ্ছে না। যেমন আমি টিচার পেটে দিই, আই মেক হিম, আমি তাকে বানাবো, কি বানাবো, বাক্যের অর্থ পূরণ করে না, প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু যখন আমি বলছি যে আই মেক হিম টিচার, তখন আর বাক্যে কোনো প্রশ্ন থাকছে না। তার মানে এই টিচার হচ্ছে যে ফ্যাক্টরিটিভ অবজেক্ট, এই টিচার হচ্ছে ফ্যাক্টরিটিভ অবজেক্ট। এই ফ্যাক্টরিটিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে যে ফ্যাক্টরিটিভ অবজেক্ট কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে কি করতে হবে? তাহলে সাধারণভাবে যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। যেমন হি ইজ মেড টিচার বাই মি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো যে বাক্য অবজেক্ট রয়েছে কিন্তু বাক্যের অর্থ সম্পন্ন হলো না, সেই কারণে আমাকে আরেকটা শব্দ নিয়ে বাক্যের অর্থ সম্পন্ন করতে হলো। এই যে শব্দটা নিয়ে আমি বাক্যের অর্থ সম্পন্ন করলাম সেই শব্দটার নাম হচ্ছে ফ্যাক্টরিটিভ অবজেক্ট। আর সেই শব্দটা কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। তাহলে সাধারণভাবে যে অবজেক্টটা আছে আমি সেই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে নিলাম, সাহায্যকারী ভাব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে টিচার শব্দটা টিচার থেকে দেবো, তারপরে এই হিম এখানে চলে গেছে, এবার বাই মি। এই হচ্ছে যে ফ্যাক্টরিটিভ অবজেক্ট, অর্থাৎ ফ্যাক্টরিটিভ অবজেক্টের ভয়েস। এবার আমি করাবো যে কোয়াজি প্যাসিভ ভয়েস। কোয়াজি প্যাসিভ ভয়েস quasi-passive voice. At first you should know what is quasi-passive voice. Quasi-passive voice হচ্ছে সেই জিনিস যে সেই একই রকম যে মনে হয় যেন প্যাসিভ ভয়েস। কোয়াজি শব্দের অর্থ হচ্ছে যে মনে হওয়া, মনে হওয়া। কোয়াজি শব্দের অর্থ মনে হওয়া, মনে হবে প্যাসিভ ভয়েস কিন্তু প্যাসিভ ভয়েস নয়। তো এই কোয়াজি প্যাসিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকবে সেটাও হচ্ছে এই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। এখন আমরা বরাবর যে সমস্ত ভয়েস করেছি সেই সমস্ত ভয়েসে ব্যবহার করেছি যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট বাই প্রিপোজিশন। তাহলে আমাদের কোয়াজি প্যাসিভ ভয়েসটা দেখতে হবে, যে চিনতে হবে। চেনার কাজটা আগে সেরে নিতে হবে। যে আমরা একটা উদাহরণ সাহায্যে কোয়াজি প্যাসিভ ভয়েস নিয়ে নিতে পারি। যেমন দি পেন রাইটস ওয়েল। এই ওয়েল আমি যে ইনফরমেশনটা দিতে চাই যে কোয়াজি প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট হবে সেই অবজেক্টটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হবে। হানি টেস্ট সুইট। এই সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যখন আমরা দেখতে পাবো যে কোয়াজি প্যাসিভ অর্থাৎ কোনো বাক্যের শেষ শব্দটা অর্থাৎ অবজেক্টটা অ্যাডজেক্টিভ, তখনই আমরা ধরে নেব যে এটা কোয়াজি প্যাসিভ ভয়েস। আর এই কোয়াজি প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে the book reads well. এর প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের যে প্যাসিভ সাবজেক্ট সেটাই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, the book। এবং উপরের বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে এমই দেওয়া লাগে, তাহলে দি বুক ইজ। এবার অবজেক্ট হিসেবে এই ওয়েল নিয়ে আসতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা বসাতে হবে, ওয়েল। দ্য বুক ইজ ওয়েল। ফর্মাল অনুসারে ওয়েল বসাতে হবে।
হোয়েন। তারপর প্রথম সাবজেক্টের পরিবর্তে ইট অথবা দে বসাতে হবে। যদি যদি এইটা যদি প্রাণীবাচক হয় তাহলে এখানে দে হইত, এটা যেহেতু বস্তুবাচক সেই কারণে ইট বসতে। আবার টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব বসবে। এবং এবার শেষ শব্দটা হচ্ছে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবে, রিডের পাস্ট পার্টিসিপল রিড। তাহলে অর্থ কি দাঁড়ালো? দি বুক ইজ ওয়েল, বইটি ভালো। হোয়েন ইট ইজ রেড, বইটি ভালো যখন পড়া হয়। মিষ্টি মানে বইটি কলমটি ভালো যখন লেখা হয়। চাল সস্তা যখন বিক্রি করা হয়। এর অর্থ বোঝালে ভাষাতে সেটা হবে কোয়াজি প্যাসিভ ভয়েস। এবার আমি আসছি যে কোয়াজি প্যাসিভ ভয়েস হয়ে গেল, ফ্যাক্টরিটিভ ভয়েস হয়ে গেল, অর্থাৎ এই দুটো ফ্যাক্টরিটিভ ভয়েস হয়ে গেল, রিফ্লেক্সিভ ভয়েস হয়ে গেল। এই দুটো ভয়েস, এই তিনটে নিয়মের, অর্থাৎ রিফ্লেক্সিভ অবজেক্ট, ফ্যাক্টরিটিভ অবজেক্ট আর কোয়াজি প্যাসিভ ভয়েস, সবসময় মনে রাখতে হবে যে এই অবজেক্টগুলো কখনো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে না। এবার আমি আসবো যে যখন কোনো মূল ভার্বের পূর্বে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উড ইত্যাদি ব্যবহৃত হবে। যখন কোনো মূল ভার্বের পূর্বে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট ইত্যাদি মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, তখন প্যাসিভ ভয়েস করার জন্য এই বাক্যের এই কোনো পরিবর্তন হবে না, শুধু এর সাথে বি যোগ করলেই হবে, আর কোনো কিছুই লাগবে না। যেমন আই ক্যান হেল্প ইউ। এখানে হেল্প হচ্ছে মূল ভার্ব, তার পূর্বে ক্যান ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমি যখন ভয়েস করবো তখন শুধু এই ক্যানের সাথে বি যোগ করলেই ভয়েস হবে। তার মানে ইউ ক্যান বি helped by me. বন্ধুরা, আমরা একে একে আমরা টেন্সের যে ভয়েসগুলো দেখে আসছি। আসলে টেন্সের ভয়েস যে গতানুগতিক ভয়েস, এই টেন্সের ভয়েস সাধারণত মানে ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর দি এক্সাম। Generally, we can see this kind of voice in the question paper. So this kind of voice is very important, and you have to listen, or you have to see, you have to watch this class very attentively. বন্ধুরা, আমরা আরেকটি সহজ এবং একটু জটিল ভয়েস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা এই সমস্ত শব্দগুলোর সাথে হু, হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হোয়ার এই সমস্ত শব্দগুলোর সাথে আমরা পরিচিত। কিন্তু এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত শব্দগুলো দিয়ে যখন ভয়েস করতে যাবো তখন একটা জায়গায় এসে আমাদের হোঁচট খাতে হবে। সেটা হচ্ছে যে কি শব্দ? সেটা হচ্ছে হু। এই হু যখন কোনো বাক্যের ভিতরে থাকবে তখন এই হুর পরিবর্তে বাই হোম ব্যবহৃত হবে। আর বাদ বাকি যে শব্দগুলো আছে আমরা এখানে দেখতে পেলাম, এই শব্দগুলো ঠিক দিয়ে যখন আমরা ভয়েস করতে যাব তখন এই শব্দগুলো ঠিক জায়গায় থেকে যাবে। আমি আবার বলছি যে যখন আমরা হু শব্দ দেখবো কোনো বাক্যের ভিতরে, কোনো বাক্য যখন হু শব্দ দ্বারা শুরু হবে কিংবা কোনো বাক্যের ভিতরে যখন হু শব্দ দেখবো তখন তার প্যাসিভ ভয়েস করতে হলে বাই হোম দিয়ে শুরু করতে হবে। বাই হোম দিয়ে শুরু করতে হবে। এবং
যখন আমরা দেখব যে হোয়াট, হুইচ, হোয়াই, হোয়েন, হোয়ার ইত্যাদি শব্দ যদি কোনো বাক্যের পূর্বে থাকে তখন কিভাবে ভয়েস করব আমরা এই জিনিসটাই দেখে নেব। তো একটি উদাহরণের সাহায্যে আমরা দেখি। Who did the work? আমরা প্রথমে বলেছি, নিয়মে বলেছি যে হু যখন থাকবে তখন বাই হোম দিয়ে শুরু করতে হবে। বাই হোম। তারপরে আমরা জানি যে এটা কোন টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে এর ভয়েস করতে হবে ওয়াজ দিয়ে, বাই হোম। তারপরে এই অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসবে, অর্থাৎ দি ওয়াজ। তারপরে এইটা মূল ভার্ব, এই মূল ভার্বটা এবার মূল ভার্বের 3 হবে, অর্থাৎ ডান। বন্ধুরা খেয়াল করে দেখো একটু, বাই হোম, তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, তারপরে এই অবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, অর্থাৎ বাই হোম ওয়াজ দি ওয়ার্ক ডান। এ হচ্ছে যে আর যদি এরকম কোনো কিছু থেকে থাকে যে হোয়াই ডু ইউ ইট রাইস, এটা হোয়াই দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ এই ব্যাপারটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন কি করবো আমরা? কি এর পরিবর্তে বাই হোম ব্যবহার করবো নাকি এটাই থাকবে? প্রশ্ন সেই জায়গায়। অর্থাৎ এখানে যদি হট থাকতো, হু থাকতো, হোয়ার থাকতো, হাউ থাকতো, হোয়েন থাকতো ইত্যাদি যদি ব্যবহার করতাম তাহলে আমরা এইগুলো ঠিক জায়গায় রেখে দেবো। শুধু হুর ক্ষেত্রে বাই হোম ব্যবহৃত হবে, আর কোনো কিছু ব্যবহৃত হবে না। তাহলে আমরা একটু দেখি যে হোয়াই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। তাহলে সাবজেক্টের পূর্বে ডু ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের এই বাক্যে সাবজেক্ট হবে রাইস। তাহলে রাইসের পূর্বে আমরা কোন ভার্ব ব্যবহার করতে পারি? আমরা কি ডু ব্যবহার করব নাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে গেলে অ্যামিজার লাগে, সেই অ্যামিজার ব্যবহার করব? কি ক্লিয়ার বন্ধুরা? আমাদের এটা বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস যখন আমরা করতে যাচ্ছি তখন নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু বা ডাজ আর ব্যবহার করতে পারছি না। তাহলে হোয়াই ইজ রাইস, হোয়াই ইজ রাইস ইটেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই ইউ, অবজেক্ট, অর্থাৎ এই ইউ দিল। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে যখন কোনো ডাবলএস কোশ্চেন থাকে তখন ডাবলএস কোশ্চেনের মধ্যে একটা জায়গায় ব্যতিক্রম, সেই ব্যতিক্রমটা হচ্ছে যে হু। যখন বাক্যের ভিতরে হু থাকবে তখন এই হু পরিবর্তে বাই হুম দিয়ে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। আর বাদ বাকি যে শব্দগুলো আছে অর্থাৎ হট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ এই শব্দগুলো দিয়ে যখন কোনো বাক্য তৈরি হবে তখন এই শব্দটা ঠিক জায়গায় রেখেই আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। নিশ্চয়ই তোমরা আমার বক্তব্যে ক্লিয়ার হয়েছো। বন্ধুরা তোমরা যারা লাইনে এসো তারা যদি কমেন্ট করে জানিয়ে দাও যে আসলে কেমন লাগছে কিংবা ভালো লাগছে কিনা, তাহলে আমাদের জন্য ক্লাসটা আরো বেশি সুন্দর হবে। এবার আমরা নেব কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস আমরা কিভাবে করতে পারি। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস
কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস যদি আমাদের নিতে হয় তাহলে আগে উই শুড নো হোয়াট ইজ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আমরা যদি অ্যাকর্ডিং টু গ্রামাটিক্যাল কমপ্লেক্স সেন্টেন্স জানতে চাই তাহলে আমাদের বেশ পরিশ্রম করতে হবে। তা আমরা সোজা কথাই কমপ্লেক্স সেন্টেন্স জানবো যখন একটা বাক্যের ভিতরে যখন খণ্ডিত বাক্য থাকবে, অর্থাৎ দুটো বাক্য থাকবে, যখন কোনো বৃহত্তর বাক্যে ভিতরে যখন দুই অংশ থাকবে এবং এই দুই অংশ যখন হট, হুইচ, হু, হাউ, হোয়ার, হোয়েন, দ্যাট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। সোজা কথায় যখন একটা বাক্যের ভিতরে দুটো অংশ থাকবে এবং সেই দুটো অংশ যখন হট, হুইচ, হু, হাউ, হোয়ার, হোয়েন ইত্যাদি দ্বারা যুক্ত হবে তখন এইটাকে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে জানবো। কমপ্লেক্স সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুটো অংশ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো সাধারণত ভয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটাই সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা এটা কিন্তু আমাদের ওই বিষয় না। সেদিকে আমরা দেখবো যে হি said that I ate rice। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে হি সেড, একটা ক্লজ, আর আই এট রাইস এ একটা ক্লজ, এ একটা ক্লজ। কোনটা কোন ক্লাস সে চিন্তা আমাদের এখানকার সাবজেক্টের আলোচ্য বিষয় নয়। তো এখানে দুটো ক্লাস আছে, এই দুটো ক্লাসে আমাদেরকে এখন অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে, প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো প্যাসিভ ভয়েসে যদি রূপান্তর করতে হয় তাহলে সাধারণত ইংরেজি গ্রামারের অনুসারে প্রথমেই ইট ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন, হোয়াই শুড উই ইউজ ইট? আমরা কেন ইট ব্যবহার করব? ইট ব্যবহার করবো এই জন্যই যে এটা সাবজেক্ট, এটা ভার্ব। এখানে কি অবজেক্ট আছে বন্ধুরা? কোনো অবজেক্ট নেই। কিন্তু এটা ভয়েসের ক্ষেত্রে এই কথাটা সত্যি যে উইদাউট অবজেক্ট নেভার পসিবল টু মেক অ্যাক্টিভ ভয়েস ইন্টু প্যাসিভ ভয়েস। অবজেক্ট যদি না থাকে তাহলে কখনোই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যাবে না। সেজন্য একটা প্যাসিভ ভয়েস অবজেক্ট দরকার। তাহলে হি সেড, এখানে আমাদের একটা কিছু ধরে নিতে হবে। যদি একটা কিছু থাকতো তাহলে আমরা সেই শব্দটা আমরা এই জায়গায় বসাতাম। একটা কিছু নেই, সেই জন্য আমরা সেই শব্দের পরিবর্তে আমরা ইট ব্যবহার করছি। ইট আমরা মনে মনে ধরে নিচ্ছি যে এই জায়গায় ইট শব্দটা ছিল। সেই কারণেই গ্রামারে বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস করতে হলে প্রথমেই ইট দিয়ে শুরু করতে হয়, ইটটা বসাতে হবে এই কারণে। তাহলে ইট বসাই আমরা, ইট এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইট ওয়াজ সেড বাই হিম। তার মানে এই অংশের ভয়েসটা করা গেল। এবার আমাদের মাঝখানে যে দ্যাট ছিল আমরা দ্যাটটা বসিয়ে দিই। আমাদের ভয়েস থাকলো এখন এই অংশ। এই অংশের সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। অর্থাৎ টেন্স অনুসারে আমাদের একটা ভয়েস করতে হবে। রাইস ওয়াজ ইটেন বাই মি। তারপরে দুটো অংশেরই, এই অংশের ভয়েস, এই অংশের ভয়েস, মাঝখানে দ্যাট যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস। আমি আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে যখন একটি বৃহত্তর বাক্যের খণ্ড বাক্য থাকে, বৃহত্তর বাক্যের ভিতরে যখন দুটো অংশ থাকে এবং সেই অংশগুলো যখন হট, হুইচ, হু, হাউ, হোয়ার, হোয়েন, দ্যাট ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত দুটো ক্লজ থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। তো আমাদের কাজ হচ্ছে যে যখনই কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস করতে যাবো তখনই প্রথমে ইট দিয়ে আরম্ভ করতে হবে। ইট দিয়ে আরম্ভ করবো এই জন্য যে প্রথম সেন্টেন্সে ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট নেই। আমরা এই অবজেক্টটা মনে মনে ধরে নিয়েছি যে ওই জায়গায় ছিল। এই হচ্ছে যে কমপ্লেক্স সেন্টেন্সের
রুল। বন্ধুরা, এবার আমরা আরেকটা শব্দ আসি যেটা মানে ভয়েসের ক্ষেত্রে ধাঁধা হিসেবে ব্যবহৃত হয়। দেখি তোমরা কেউ এর অ্যান্সার করতে পারবে না। I have a pen. I have a pen. আমি একটু দেখি যে অ্যান্সারের অপেক্ষায় থেকে যদি দেখি যে কেউ আছে কিনা আমার সাথে, কেউ এর অ্যান্সার করতে পারে কিনা একটু দেখি। চেষ্টা করলেই হবে। খুব সহজ একটা ভয়েস। আমি আশা করি যে আমার যারা ভয়েস দেখছে শুনছে তারা সবাই এই ভয়েসটা পারবে, এটা আমার একান্ত বিশ্বাস। হারিস ইসলাম, ধন্যবাদ জানানোর জন্য। তারপরে ফখরুল ইসলাম স্যারকে ধন্যবাদ। তারপরে আমাদের সাথে আছে কাজী মহসিন স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। রবিউল ইসলাম প্রশ্নবোধক চিহ্ন, স্যারকে ধন্যবাদ। কি জানি প্রশ্নবোধক চিহ্ন জানি না। তারপরে শিরিন খাতুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। তো আমি অ্যান্সার চাচ্ছিলাম নো প্যাসিভ ভয়েস স্যার, নো প্যাসিভ ভয়েস। এখানে কোনো প্যাসিভ হবে না বলতে চাচ্ছে। যাই হোক, আমি একটু চেষ্টা করি। যারা সাথে অভিনন্দন জানিয়েছে তাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি। এটা হচ্ছে মূলত আই হ্যাভ। আমি দেখেছি আমার শিক্ষকতা জীবনে যে যখনই হ্যাভ দেখে তখনই ছেলেমেয়েরা মনে করে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ছেলেমেয়েরা একটু ভেবে দেখে না যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকতে হয় তাহলে এখানে একটা ভার্ব থ্রি থাকতে হয়। এটা তারা খেয়াল করে না। যখন ধরিয়ে দিই তখন তারা বুঝতে পারে স্যার শিখি। তো এর সাধারণ নিয়ম হচ্ছে যে যখন সাবজেক্টের পরে অর্থাৎ নিজের কোনো কিছু আসে তখন এই হ্যাভ হ্যাজ আছে যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমার একটি বই আছে, আমার একটি গরু আছে, আমার একটি গাড়ি আছে, আমার টাকা আছে, আমার বাড়ি আছে। এই যে আছে শব্দটা আছে যখন আমার নিজের বোঝাচ্ছে তখন হচ্ছে যে এই হ্যাভ হ্যাজ শব্দটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আর আরেকটা শব্দ হচ্ছে যখন আমি কোনো কিছু ছিলাম অথবা আমি কোনো কিছু হই অথবা আমি কোনো কিছু আসি তখন এই অ্যামিজার ওয়াজার শব্দগুলো মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো সেই ক্ষেত্রে আমার একটি কলম আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে এই এ পেন ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করছি আমি, সেজন্য অ্যামিজার ব্যবহৃত হবে ইজ। আর হ্যাভ এর পাস্ট পার্টিসিপল আছে হ্যাড বাই মি। এ পেন ইজ হ্যাড বাই মি। তো বন্ধুরা, আমি দেখছি যে আজকে আমি পরপর দুটো ক্লাস নিলাম ভয়েসের। এই পরপর দুটো ক্লাস নেওয়ার ভিতর দিয়েই আমি আজকে ভয়েসের ক্লাস শেষ করছি। তো শেষ করার আগে তোমরা নিশ্চয়ই এই ধাঁধা ভয়েসটা একটু দেখেছো যে আমি আবার দেখাচ্ছি তোমাদের যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করতে হলে যেভাবে করতে হয় সেইভাবে আমরা এই ভয়েসটা করেছি। হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হ্যাড, এটা মনে রাখতে হবে। তো যাক, আমি একটু তোমাদের 5টা বাড়ির কাজ দিতে চাই। তোমরা এই বাড়ির কাজটা একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে এই ভয়েসটা আরো সুন্দর হয়ে যাবে। বাড়ির কাজটা হচ্ছে যে যেমন তোমরা একটু লিখে নাও কেউ। 1 নম্বর, ডু নট
ইট রাইস। 2 নম্বর, হেল্প দ্য পোর। 3 নম্বর, he said that I a pen। 4 নম্বর, I saw him going। 5 নম্বর, the book reads। The book reads well। তো বন্ধুরা, তোমরা যারা আমার সাথে ছিলেন, যে সমস্ত স্যাররা আমার সাথে ছিলেন, যারা আমার ক্লাস দেখেছেন এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই করোনাকালীন সময়ে তারা ঘরে বসে আমার ক্লাস দেখেছে, আমি তাদেরকে আবারও এই শেষ মুহূর্তে, ক্লাসের শেষ মুহূর্তে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কমেন্ট করার জন্য আবারও কংগ্রাচুলেশন জানিয়ে আজকের মতো শেষ করছি। নো মোর টুডে, থ্যাংক ইউ অল।